সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ইসলামী সবসময় আওয়ামী লীগের কৃপা পেতে চেষ্টা করেন। জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, এমন কথাও বলছে বিএনপি। অন্যদিকে সরকারের আচরণ ফ্যাসিবাদী হয়ে উঠছে বলে অভিযোগ করছে জামায়াত। রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগ পাল্টা অভিযোগ, কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নানা তৎপরতা সহ সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় কৃপার রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মোহাম্মদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, এবং ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এই জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার শিরোনামগুলো। তীব্র লোডশেডিংয়ের মধ্যে আবারও উধাও গ্যাস, সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ের নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার। দলের চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠক ডেকেছেন। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম। আলোচনায় মির্জা ফখরুল। ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত, শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। সাভারে 13 দিনের মাথায় আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালতের প্রধান ফটকে বিস্ফোরণে আতঙ্ক। এবং একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর, 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা, দেরি হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। রাশেদ ভাই, রাসেল ভাই এবং মারুফ ভাই, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। রাশেদ ভাই, আমরা আলোচনা যেটা শুরু করেছি, যেখানে বিএনপি প্রসঙ্গ দিয়ে আমরা আলোচনাটা যেহেতু শুরু করেছি, আপনাকে দিয়েই কথাও শুরু করতে চাই। গতকালকে রুহুল কবির রিজভী একটি জায়গায় কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কৃপা ছাড়া বিএনপি রাজনীতি, জামায়াত রাজনীতি করতে পারে না, এবং একই সাথে হচ্ছে তিনি জামায়াতের যে অতীত ইতিহাস, 86 নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করা, 91 নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার দাবি করা, 2008 সালেও নির্বাচনে বাধ্য করা, এরকম নানা অভিযোগ তিনি তুলেছেন। আসলে কি জামায়াত ইসলামী বাংলাদেশে তাদের উপর আওয়ামী লীগের এত নিপীড়ন, নির্যাতন, তাদের প্রধান নেতাদেরকে বিভিন্ন অপরাধে কিংবা বিভিন্নভাবে তাদেরকে ফাঁসি দেওয়া, এরপরও কি আওয়ামী লীগকে নিয়ে জামায়াত রাজনীতি করার মতো পরিস্থিতি, মানসিকতা থাকতে পারে কিনা? আসলে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, কেউ যখন আওয়ামী লীগ হয়ে যায় বা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, তখন তো আওয়ামী লীগের লোকজন তার সাথে আসুক বা না আসুক, বরং সে নিজেই আওয়ামী লীগ হয়ে যায়। এই মুহূর্তে জামাত ইসলাম আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে, এবং জামাতের যিনি আমির, যেহেতু একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, তার কথাবার্তা, আচরণ এবং দ্বিচারিতা আমারও প্রায় মনে হয় যে তিনি আসলে শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। যেমনিভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা রাষ্ট্রের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে, ঠিক বাংলাদেশে বসে জামাত ইসলাম এই সরকারের পতন এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আপনি একজন সাংবাদিক হিসেবে একজন ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট, তার টাইমলাইন আপনি একটু ঘুরবেন, এবং পাশাপাশি পার্থক্য খোঁজার জন্য একজন শিবির নেতার টাইমলাইন বা ফেসবুক পোস্টগুলো আপনি চেক করে দেখবেন। ঠিক আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ এবং জামাতের যে অফিসিয়াল পেজ, উভয়ই একই রকম বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। তার মানে কি? তার মানে জামাত ইসলাম এখন আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে। এবং আওয়ামী লীগের, দেখেন, আওয়ামী লীগের বিষয়ে জামাতের আমিরের যে আসলে মন্তব্য ছিল গণঅভ্যুত্থানের পরপর, তিনি বললেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সেই সময় আমি দেখেছি যে শিবিরের অনেক নেতা প্রতিবাদ জানিয়েছে যে আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, সেখানে কিভাবে জামাতের আমির এইভাবে আওয়ামী লীগকে তিনি আসলে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অনেকে প্রতিবাদ করেছে, জামাতের অনেকেও প্রতিবাদ করেছে। জানি না এটি আসলে কৌশলগত ছিল কিনা। মূলত আমার কাছে মনে হয়েছে, যেহেতু ওই সময়
জামাতের আমির বলছিল যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। বিএনপি নব্য ফ্যাসিস্ট, তাও আবার গণ অভ্যুত্থানের এক সপ্তাহের মধ্যে, জি, তাই না? তো এই যে জামাতের আমিরের আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা, অতীতে যেহেতু তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, তাই না? তো সেই জায়গা থেকে তিনি মূলত এই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা তিনি দেখালেন যে আওয়ামী লীগের সবাই আমাদেরকে ভোট দেন। দেখেন আমাদের এলাকায় আমি যেটি দেখেছি ঝিনাইদহ জেলাতে, সেখানকার গণ অভ্যুত্থানের পরপর সেখানকার জামাতের আমির, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের লোকজন আমাদের প্রতি খুবই আসলে সহানুভূতিশীল, কারণ আমরা তাদেরকে আসলে এক ধরনের মানে নিরাপত্তা দিচ্ছি। বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন জামাত বা শিবিরের লোকজন যে কাজটি করেছে, যেহেতু প্রশাসনের অনেক জায়গায় তাদের সোর্স আছে, থানায় সোর্স আছে, সেই জায়গায় যে সময় আওয়ামী লীগের কাউকে আসলে গ্রেপ্তার করতে গেছে, সেই সময় জামাত এবং শিবিরের নেতারা ফোন করে বলেছে যে বাসা থেকে সরে যান, এখন পুলিশ যাচ্ছে। অর্থাৎ জামাতের টার্গেটটা ছিল মূলত ক্ষমতায় আসা। এখন ক্ষমতায় আসার জন্য কার পতন হয়েছে, আর কে স্বৈরাচার, কে শেখ হাসিনার লোক, এইটা আসলে জামাতের আমির বাছবিচার করে নাই। তার একমাত্র টার্গেট ছিল ক্ষমতা। আর ক্ষমতায় যাওয়ার জন্য তিনি বিএনপি সম্পর্কে নানান ধরনের বয়ান সৃষ্টি করেছিলেন। এমনকি ওই সময় জামাত এবং শিবির ফেসবুকে এমন একটা তারা হাইপ সৃষ্টি করেছিল যে জামাত এবং শিবিরই ক্ষমতায় আসতেছে। দেখবেন ওই সময়কার ফেসবুকে যতগুলো জরিপ, এমনকি অনলাইনে যতগুলো জরিপ করেছে বিভিন্ন গণমাধ্যম, প্রত্যেকটা জরিপে কিন্তু জামাত এবং শিবির ক্ষমতায় চলে এসেছিল। এখন এইটি দেখে, এবং বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের যে আসলে এক প্রকার প্রতারণা করেই শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা আসলে এই যে জয় পেল, তো সব মিলিয়ে তারা এমন একটি মানে হাইপ সৃষ্টি করলো যে আগামীতে জামাত আসলে ক্ষমতায় আসতেছে। আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষজন এক্ষেত্রে অনেকটা বিভ্রান্ত হয়েছে, বিশেষ করে খুলনা অঞ্চলের মানুষ এবং রংপুর অঞ্চলের মানুষ অনেকটা বিভ্রান্ত হয়েছে। এখন জামাতের আমির যেহেতু নিজেকে প্রধানমন্ত্রী ভাবা শুরু করলো, তাই না? নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জামাতের আমির ধরেই নিয়েছিল যে আমি হতে যাচ্ছি আগামীর প্রধানমন্ত্রী। যদিও আসলে আমরা লক্ষ্য করলাম যে জামাতের আমির প্রকৃতপক্ষে ফেসবুকের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন এই যে প্রত্যেকটা জরিপে এবং ওই ধরনের হাইপ সৃষ্টি করা হয়েছিল যে জামাত ক্ষমতায় যাচ্ছে, জামাতের আমির প্রধানমন্ত্রী হচ্ছেন, যেহেতু বাস্তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, ওই ক্ষোভ এবং রাগের বশীভূত হয়ে তিনি প্রায়ই বিএনপি সরকারের পতনের হুমকি দিচ্ছেন। তাদের একজন বলা যায় যে জামাতের যে জোটের একজন নেতা কর্নেল অলি আহমেদ, তিনি বলেছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, ঠিক শব্দটা এরকম ছিল, এবং মাওলানা মামুনুল হক, এই তিনজন যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, সেক্ষেত্রে বিএনপি সরকারের 7 দিনে পতন হয়ে যাবে। দেখেন 7 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, আরও 7 দিন অতিবাহিত হয়েছে, আরও 7 দিন অতিবাহিত হতে যাচ্ছে। দেখেন এই বাংলাদেশে নাহিদ ইসলাম যেহেতু আগেই বলেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, সুতরাং এই যে জামাতের নেতৃত্বে যে এই মুহূর্তে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোট, যদিও 2 দল আসলে চলে গেছে ইতিমধ্যে, এই 9 দলীয় জোটের নেতৃত্বে, জামাতের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যতই আন্দোলন করুক না কেন, সেই আন্দোলন সফল হবে না। আমি জামাতকে একটি পরামর্শ দিয়ে শেষ করব, শোনেন। জামাতের যেহেতু এই জায়গাতে আসলে আওয়ামী লীগের কৃপাটা তারা কোথায় পাচ্ছে? না, এখন তো জামাতই আওয়ামী লীগ হয়ে গেছে, এবং জামাতের আমির এই যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আসলে এক ধরনের বলা যায় তারা নিরাপত্তা দিচ্ছে। এমনকি দেখেন এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আমাদের রাসেল ভাই এলাকার মানুষ, তাই না, ওই এলাকার এমপি, তিনি কি বলেছিলেন, মুজিব ভাইয়ের যারা আছেন তারা এবার আমাকে ভোট দেন, এতদিন মুজিব ভাই আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, এখন আমি এমপি হলে আপনাদেরকে নিরাপত্তা দিব। এছাড়া দেখেন ফরিদপুর 1 আসনের যিনি এমপি, আপনার ইলিয়াস মোল্লা, জামাতের এমপি, তিনি কি বললেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের লোকজন যদি আমাদেরকে ভোট না দিত, আমরা কি এতগুলো আসন পাইতাম? আওয়ামী লীগের লোকজন যদি আমাকে ভোট না দিত, আমি কি এমপি হতে পারতাম? ওই চাপা নবাবগঞ্জের জামাতের একজন নেতা, প্রভাবশালী নেতা, তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যারা আওয়ামী লীগের আছেন তারা যদি জামাতে যুক্ত হতে চান, তাদের দায় দায়িত্ব জামাত ইসলাম নেবে। এরকম অসংখ্য বক্তব্য কিন্তু জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে তাদের দলে ভেড়ানোর জন্য তারা এমন কোনো চেষ্টা নাই, করে নাই। অন্যদিকে বিএনপিকে ভিলিফাই করার জন্য তারা বিভিন্ন যারা ইউটিউবার, যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে পর্যন্ত কিনে ফেলিয়েছে। এমনকি তাদের যে সাইবার টিম, সেই সাইবার টিমের মাধ্যমে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল, কেউ যদি বিএনপিকে বা আমাদেরকে গালি দেয়, তাকে পুরস্কৃত করা হচ্ছিল। এবং ওই যে এটা বলে শেষ করি, দ্য ডিসেন্ট একটা জরিপ করেছিল, যেখানে ডাকসু নির্বাচনের আগে এই যে আব্দুল কাদের তো ডাকসুর ভিপি হওয়ার কথা ছিল, তাই না? সেখানে সাদিক কায়েম কিভাবে ডাকসুর ভিপি হলো? দ্য ডিসেন্ট যে আসলে জরিপটা করেছে, সেখানে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট করেছিল, এবং সেই পোস্টে শিবিরের সবাই বা গুপ্ত অবস্থায় অনেকে ছদ্মবেশধারী যে আইডিগুলো রয়েছে, তারা কমেন্ট করে বলতেছে যে এইটা বন্ধু,
2024 নয়, ডাকসুর ভিপি হবে সাদিক কায়েম। এই যে এইভাবে একটা ফেসবুকে হাইপ সৃষ্টি করলো, এবং প্রত্যেকটা আপনি দেখেন, জরিপগুলো দেখেন, সেখানেও কিন্তু এইভাবে ছদ্মবেশ ধারণকারী বিভিন্ন আইডি থেকে কিন্তু এই ধরনের জনমত সৃষ্টি করা হয়েছিল। তার মানে কি? তার মানে জামাত ইসলাম নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করলো, এরপরে ফেসবুকে এক ধরনের বলা যায় জরিপ সৃষ্টি করার চেষ্টা করলো যে তারাই ক্ষমতায় আসতেছে। সব মিলে এখন দেখেন এই যে জামাত ইসলাম, বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হওয়ার পরে এরকম জালিম হয়ে উঠেছে এরকম কোনো ইতিহাস নাই, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে নাই। জামাত ইসলাম দেখেন তাদের এমপিদের অপকর্ম, জামাত ইসলাম দেখেন শিবিরের নেতাদের অপকর্ম, জামাতের অপকর্ম আসলে শেষ পাবেন না। যারা বিরোধী দল হওয়া মাত্র আসলে জালিমে পরিণত হয়, সেটা আপনি বেশ কয়েকটি বক্তব্যে বলেছেন। আপনি জামায়াতের আমিরকেও বলেছেন যে তিনি মজলুম ভেবেছিলাম, তিনি এখন নিজে জালিম হয়ে উঠেছেন। আপনি নিজেও কয়েক জায়গায় বক্তব্য বলেছেন। মারুফ ভাই, আপনার কাছে একটু পরে আসতে চাই। আমি যদি এই সুযোগে একটু রাসেল ভাইয়ের কাছে জানতে চাই, আমরা দেখেছি জামায়াতের আমির এবং বিরোধী দলীয় অনেক নেতাই বিএনপির ব্যাপারে বলছে যে বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের ফটোকপি দেখতে পাওয়া যাচ্ছে, এবং রাশেদ ভাইয়ের বক্তব্য হচ্ছে এটি আসলে তারা নির্বাচনের আগে থেকেই বলা শুরু করেছে, যারা কিনা বিরোধী দলের রাজনীতি করছে। তো সেই জায়গা থেকে একদিকে প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী সহ সবাই বিএনপির যারা কর্মী কিংবা নেতারা আছেন, তারা সবাই কিন্তু জামায়াতের ব্যাপারে অভিযোগটা করছেন যে জামায়াত নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠছে, এবং তারা হচ্ছে আওয়ামী লীগের সাথে গুপ্ত অবস্থায় রাজনীতি করেছে আগে এবং এখনও করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয় বিএনপির এই অভিযোগগুলো আসলেই সত্যতা আছে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহপাঠী ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার প্রশ্নটা আসবো তার আগে আমার রাশেদ ভাইকে চমৎকার কিছু কথা বলেছেন, আমি এই কথাগুলো একটু খণ্ডন করে তারপরে আপনার প্রশ্নে আমি আসছি। উনি বললেন, আপনাকে একটা পরামর্শ দিয়েছেন ছাত্রলীগ ও শিবির নেতাদের টাইমলাইন ফেসবুকটা দেখার জন্য। আমি আপনাকে অনুরোধ করব, সাথে সাথে আপনি বিএনপির যে এমপি যারা আছে তাদের টাইমলাইনটা একটু দেখবেন। তাদের টাইমলাইন আপনি যদি দেখেন, কারণ তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কাদের কি পায়, কে টিকে আছে। আমি রিসেন্টলি একটা বক্তব্য শুনেছেন, ঝালকাঠির যে এমপি জামাল সাহেব, উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। আমি পোস্টটা একটু কোট অ্যান্ড আনকোট করে আপনাকে একটু যদি শোনাই। ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, কোট অ্যান্ড আনকোট। আওয়ামী লীগের নেতাদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদার পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটাকে খেয়ে ফেলবেন। দিস কোট ফ্রম দ্য মেম্বার অফ পার্লামেন্ট অফ বিএনপি। আমাদের রাশেদ ভাইয়ের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী উনি 15 থেকে 16 ক্রম, আর যে এমপি সাহেবের আমি কোট করলাম তার ক্রম হচ্ছে 6 থেকে 7 ক্রম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের আলোকে। তো সুতরাং সে এমপির কথা শুনবো নাকি আমরা ওনার কথা শুনবো, রাশেদ ভাইয়ের কথা শুনবো? এমপি বলেছেন যে আপনারা দলটাও খেয়ে ফেলতেছেন, আপনারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন সব জায়গায়। আমি একটা ছাত্রকে রিসেন্টলি একটা শুনানি করেছিলাম, একটা ছাত্র দলের একজন মহানগর ক্যাটাগরি একটা নেতার পক্ষে আমি দাঁড়িয়েছিলাম, সেই তার বিপক্ষে দাঁড়িয়েছে কারা জানেন? তার বিপক্ষে, এবং ওই মামলার বাদী ছিল হচ্ছে আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান। তাদের পক্ষে আমি ফেসবুক পোস্টও দিয়েছিলাম, তাদের পক্ষে দাঁড়িয়েছেন বিএনপির যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছে তারা দাঁড়িয়েছেন। ওই ছাত্র দলের নেতার পক্ষে আমি দাঁড়িয়েছিলাম। সেদিন আমি মিডিয়াতে বলেছিলাম, সেটা পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ আমার সাথে কথাও বলেছেন। তার মানে আপনি দেখেছেন, আপনি যে এমপি সাহেবের কথাটা আপনি এটা ফেলে দেওয়ার সুযোগ নাই, যে তাদের প্রত্যেকটা জিনিস কাদের কি পায়, কে পাচ্ছে, কাদের কি পায়। আপনি সাথে সাথে আপনি এই সিলেটের সুনামগঞ্জের যে এমপি নাসির চৌধুরী, উনি বলেছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের মিত্র। ভাই, আমরা তো একটু কমন সেন্স পলিটিক্স করি, তো একটু কমন সেন্সটা অ্যাপ্লাই করি। শেখ হাসিনা নিজে তার একটা ভাষ্য আমরা শুনেছি না, যে নির্বাচনের আগে আমাদের নেতৃবৃন্দের পা ধরেছে, নির্বাচনের পরে বিএনপি আমাদের সাথে বেইমানি করেছে, আমরা ভাষ্য শুনেছি না? শুনেছি। তো কে কার কি পায় বেঁচেছে। তো সুতরাং আপনি যখন কথা বলবেন তখন আপনাকে মাথা রাখতে হবে যে আপনি ছাত্রলীগ শিবিরদের টাইমলাইন দেখছেন, আপনি এমপিদের টাইমলাইনটা একটু দেখেন। তারপরে এবার আপনি প্রশ্ন করলেন যে এই ফ্যাসিস্ট জামাতের আমির বলতে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। দেখেন, আমরা রিসেন্টলি তো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আমরা দেখেছি ফ্যাসিস্টের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের দেখেছি আমরা। যখন আমরা দেখতে পাই আগের ফ্যাসিস্টের সাথে, কারণ রিসেন্টলি আমরা ফ্যাসিস্টের বেশি সময় তো যাই নাই, তো যখন দেখি যে বর্তমান সরকারের সাথে মিল পাওয়া যায়, তখন আমরা বলবো না গোয়িং টু বি ফ্যাসিজম, আমরা বলবো না যে ফ্যাসিস্ট হতে যাচ্ছে। আমরা আগে শেখ হাসিনা আমলে কি দেখতাম, কেউ যখন কোনো কথা বলতো
তার উপর আক্রমণ করা হতো। আমরা দেখেছি তো একটা ছেলে চোখ হারিয়েছে, হারায়নি। তো এটা কিসের সিম্বল? এটা কি এটা কিসের? আমরা শেখ হাসিনার আমলে দেখতাম আন্দোলনকে ঠেকানোর জন্য বালুর ট্রাক বসাইতো, আর আমরা তো দেখেছি সিলেটে কে ট্রাক বসিয়েছে, আমরা দেখেছি তো। আমরা দেখতাম এমপি বেগম জিয়ার গাড়ি বহরে হামলা করতো, তিনি বিরোধী দলীয় নেতা, তারপরও তার গাড়ি বহরে হামলা করতো। কে করতো? সরকারি দলের লোকজন। আমরা এখন বিভিন্ন এমপিদের গাড়ি বহরে হামলা দেখি না, আমরা দেখতে পাই তো। তাহলে এগুলো কিসের আলামত? এগুলো কিসের আলামত? আপনি যদি বলেন যে ফ্যাসিজমের আপনাকে তো আপনি কেউ একজন খারাপ কথা আপনার পছন্দ নাও হতে পারে, এই জন্য আপনি তাকে আক্রমণ করবেন। আপনি নাসিরের কথা আমি নিজেও অপছন্দ করি, অনেক কথা আমি অপছন্দ করি, কিন্তু নাসিরের বিপরীতে আমরা কি বিভিন্ন কথা পাই না? আপনি তো নিজেই উপস্থাপনা করার সময় আপনি বলেছেন জামাতের আমিরকে আমাদের এই রাশেদ ভাই নিজে জালিম বলেছেন না? তো তাহলে এবং কি আমি একসাথে ওনার সাথে আমি টকশো করেছি, উনি সুরের বাচ্চাও বলেছেন নাসিরকে। তার মানে কি আমি কি ওনার উপর আক্রমণ করাকে আমি সাপোর্ট করব? যদি রাশেদ সাহেবের উপর আক্রমণ হয় তখন আমি বিরোধিতা করব কেন? আপনি কথা দিয়ে কথা, আপনি কথা পছন্দ না হলে আপনি তার উপর আক্রমণ করবেন। এগুলো কিসের আলামত দেখা যায়? এগুলো কিসের আলামত দেখা যায়? উনি বারবার বলেন যে জামাতের নেতৃত্বে কোনোদিন গণ অভ্যুত্থান হয়নি, ভবিষ্যতে হবেও না। আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো, বিএনপির নেতৃত্বে কখনো কোনো গণ অভ্যুত্থান হয়েছে? ৭১-এ যেটা হয়েছে, ৭১-এ তো ওনাদের জন্ম হয়নি। ৯১-তে ৩ জোটের রূপরেখা, 3 জোট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 3টা জোট ছিল, তখন তো কোনো নির্দিষ্ট কোনো দলের নেতৃত্ব হয় নাই। তারপরে আপনার ২৪-এ কি বিএনপি নেতৃত্ব হয়েছে? ২৪-এ তো আমরা জানি ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সব দল, জামাত, বিএনপি সবাই এটা অংশগ্রহণ করেছে। তো কারণ নেতৃত্ব তো হয় নাই। তো বলে যে জামাত নেতৃত্ব কখনো হয় নাই, ভবিষ্যতে হবেও না। বিএনপি নেতৃত্ব তো হয় নাই। যদি এমন হতো বিএনপি নেতৃত্বে ৩-৪টা আন্দোলন সফল হয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে বিএনপি নেতৃত্বে যদি সফল হয়েছে তাহলে তাদের সফলতার হার আছে ৩, কিন্তু তাদের সফলতার হার তো নেই। আপনি বলেন জামাতের নেতৃত্ব হয় না। আচ্ছা আপনি একই সাথে আপনি বলেন এনসিপি কি, যে এনসিপি যারা নেতৃত্বে প্রধান আছেন তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মানে এই যে ২৪-এর আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। আপনি তো আমার এই ভাইয়ে বলে জামাতের শিশু সংগঠন নাকি এনসিপি, যে জামাতের শিশু সংগঠন যদি এনসিপি হয় তাহলে শিশু সংগঠনের নেতৃত্বে তো আন্দোলনটা হয়েছে, তাহলে তো তারা সফল হয়েছে। তাহলে তো আমরা বলতে পারি জামাতের শিশু এই কি বল সংগঠনের নেতৃত্বে আন্দোলন হয়েছে, তাহলে তার মানে তারা সফল হয়েছে। রাশেদ ভাই কিন্তু ৬ তারিখ আরেকটা কথাও বলেছেন যে এনসিপি জামায়াতের পতন শুরু হয়েছে। দুই দল চলে গেছে। পতন আমি এই ক্ষমতা থাকলে না পতন হবে, ওনাদের তো ক্ষমতায় আসে নাই, পতনটা হবে না, কিভাবে? সেটা তিনি বলেছেন যে একদিকে সাদিক কায়েম, একদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এই যে দুই দলের যে নিজেদের মধ্যে কোন দল, এটিকে তিনি ইঙ্গিত করেছেন। দুই দল, আর একই দলে কোন দল? এ পর্যন্ত ৮৭ জন মৃত্যুবরণ করেছে একই দলের। দুই দল, আপনি তো দুই দল শব্দ ব্যবহার করলেন। আপনি ছাত্র এই নিউ মার্কেটে কি দেখলেন? ছাত্র দল, যুব দল, চাঁদাবাজি নিয়ে কি শুরু হয়েছে দেখেছেন তো? আমাদের জিয়াউর রহমান সাহেবের ছবি, আমাদের প্রধানমন্ত্রীর ছবি, বেগম জিয়ার ছবি ফেলে দিয়েছে না, তাদের চাঁদাবাজি করতে হবে। ওখানে তো দুই দলে নিয়ে ডিসপিউট হচ্ছে, আর এখানে তো নিজের দলের মধ্যে ডিসপিউট হচ্ছে। তো তাহলে সেটা কিভাবে দেখবেন আপনি? আমার কথা হচ্ছে, আপনি যখন বলবেন যে এটা শিশু উইং, তাহলে শিশু উইং এর নেতৃত্ব তো সফল হয়েছে, নেতৃত্ব দিয়েছে। তাহলে আপনি কেন বলেন তাদের নেতৃত্ব কখনো সফল হয় নাই? এই কথাটা আপনি কিভাবে বলেন? তাহলে তো তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিএনপি দেখাক বিএনপি নেতৃত্বে কখন আন্দোলন সফল হয়েছে, একটা এক্সাম্পল আমাকে দেখ যে বিএনপি নেতৃত্বে অমুক আন্দোলন সফল হয়েছে, জামাত কখন আন্দোলন করে নাই। সেটা আমি বলবো না, সেটা আমি রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনবো। মারুফ ভাই, আপনার কাছে দুজনের কথাই আপনি শুনলেন। দুই দলই কিন্তু দুই দলকে আসলে পাল্টা আক্রমণ, পাল্টা অভিযোগ করছে। দুই দলই দুইজনকে ফ্যাসিবাদ বলছে, দুই দলই দুইজনকে আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, এবং একই সাথে দুই দলই আওয়ামী লীগের কৃপা পাওয়ার অভিযোগ একে অপরের বিরুদ্ধে করছে। এই যে অভিযোগগুলো, এগুলো আসলে দেশের রাজনৈতিক পরিবেশ কেমন করছে, এবং আসলেই আমরা কি এই বাংলাদেশে অন্য কোনো যা পতিত শক্তি তাদের কৃপার রাজনীতি দেখতে চাই কিনা? জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার দুই পাশে দুইজন তেজস্বী বক্তা, তাদেরকেও শুভেচ্ছা। তো আমি আপনার প্রশ্নের উত্তরের আগে মিস্টার মামুনের একটা কথা ধরে কথা বলতে চাই। আমার ধারণা আপনার মনে হয় ৯০ সালে জন্ম হয় নাই, বা এরপরে হয়েছে। জন্ম হয়েছে ওকে, মানে আপনি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন? না, জন্ম হয়েছে, দেখেন নাই। হ্যাঁ, এখন হয়েছে কি, ইতিহাসকে সঠিকভাবে একটু জানার চেষ্টা করবেন। আপনি যেটা বললেন যে বিএনপির নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান হয়েছেন কিনা, ৯০-এর গণ অভ্যুত্থান বিএনপির নেতৃত্বেই হয়েছে, এবং খালেদা জিয়া সেটার অবিসংবাদিত নেত্রী ছিলেন, যেই কারণে তাকে আমি শেষ করি, এবং যেই কারণে তাকে আপসহীন নেত্রী বলা হয়। বরং ৯০-এর গণ অভ্যুত্থানে আপনাদের ইতিহাস আছে, আপনার দলের ইতিহাস আছে, এই ৮৬ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এরশাদের নির্বাচনে যাওয়ার।
সেই পুরো আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি, বিএনপির ছাত্রদল এবং খালেদা জিয়া, এবং তাকে সবাই অনুসরণ করেছে। এবং আপনার খেয়াল আছে কিনা, শহীদ মিনার থেকে সর্বদলীয় একটা মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলে শেখ হাসিনা যান নাই। আওয়ামী লীগ এবং জাসদের, এই যে শাহজাহান খান পরে যিনি আওয়ামী লীগের নেতা হয়েছিলেন, উনি জাসদ করতেন তখন, এবং বিএনপির আওয়ামী লীগের অনেক নেতা, তাদেরকে নিয়ে খালেদা জিয়া একটি মিছিল নিয়ে প্রেস ক্লাবে গিয়েছিলেন, সেখানে তাদের উপর হামলা হয়। তো এইটা আসলে ইতিহাস তো বদলে দেওয়া যায় না, আপনারা অস্বীকার করতে পারেন, কিন্তু 90-এর আন্দোলন বিএনপির নেতৃত্বেই হয়েছে, খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে, সবাই তার পিছনে ছিল, অন্যান্য দল ছিল। সেইখানে বিএনপির নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান হয় নাই, এটা মনে হয় এই ধরনের ঢালাও কথাবার্তা আমার মনে হয় বলা ঠিক না, এবং ইতিহাসকে অস্বীকার করা ঠিক না, যদিও ওনাদের দলের ইতিহাসকে অস্বীকার করার প্রবণতা আছে। আমি ঢাকায় একসময় গণমাধ্যমে কাজ করতাম, আমি একদিন নির্বাচন কমিশনে গেলাম, সেইখানে তৎকালীন জামাতের যে সেক্রেটারি জেনারেল ছিলেন আলিয়া হোসেন মুজাহিদ, তখন ওনারা 4 দলীয় জোটের সঙ্গে আছেন, উনি সেইখানে একবার গণমাধ্যম কর্মীদের বলেছিলেন যে 71-এ কোনো যুদ্ধ অপরাধ সংঘটিত হয় নাই, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। তো ইনারা ইতিহাসকে এইভাবেই দেখতে চান, কিন্তু আমি বলবো যে ইতিহাসকে ইতিহাসের আলোকে দেখেন। বিএনপির সমালোচনা করেন, সমস্যা নাই, দল হিসাবে বিএনপির ব্যর্থতা সফলতা দুইটাই আছে, কিন্তু বিএনপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই, বা 71-এ বিএনপির জন্ম হয় নাই, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, এটা তো স্বীকার করা যাবে না। উনি পরবর্তীতে বিএনপি গঠন করেছেন, রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেটার অ্যাডভান্টেজ তো বিএনপি নিবেই। বিএনপিতে বাংলাদেশের সবচেয়ে বেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, এটা তো ইতিহাসের একটা মানে সত্য কথা। অবজেক্টিভলি দেখেন ইতিহাসকে, আপনি পার্শিয়ালি দেখেন না, তাহলে কি বিতর্ক শেষ হবে না, বিতর্ক আরও নতুন বিতর্ক তৈরি হবে। আর আপনি যেটা বললেন, যে প্রশ্নটা ছিল যে দুই দলই কৃপা পাওয়ার চেষ্টা করছে কিনা, এইটা ভোটের রাজনীতিতে তো আসলে ধরেন আওয়ামী লীগ নাই, সেইখানে আওয়ামী লীগের বড় একটা অংশ আছে ভোটার, এটা ভোটের রাজনীতিতে হতেই পারে, এটা খারাপ কিছু না। কারণ নির্বাচন, ধরেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই তো লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়া তো কোনো দলের জন্য কোনো খারাপ উদ্দেশ্য না, তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, ভোটারদের মন জয় করার চেষ্টা করবে, ভোটারদের কাছে টানার চেষ্টা করবে, কে কোন দলের সমর্থক। এখন জামাতের কোনো এমপি প্রার্থী কি বিএনপি অধ্যুষিত এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা করবেন না? উনিও তো ওই এলাকায় গিয়ে বলবেন আমাকে ভোট দেন। বিএনপির লোকজনও তো আওয়ামী বা জামাত অধ্যুষিত এলাকায় গিয়ে বলবেন যে আমাদের ভোট দেন। রাশেদ কি যায় নাই? গিয়েছে অবশ্যই। গোপালগঞ্জেও তো বিএনপি নির্বাচন করেছে, জয়ী হয়েছে। তো এই এখন গোপালগঞ্জে তো এক সময় দেখতাম যে 90% পর্যন্ত 1 লাখ ভোটের মধ্যে দেখা গিয়েছে 90,000 ভোট শেখ হাসিনা পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের পেয়েছেন 10,000 ভোট। বিএনপি ওখানে গিয়ে ভোট চায় নাই। এটা রাজনীতির একটা সহজাত প্রবণতা, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন দোষারোপের রাজনীতিটা শুরু হয়। হ্যাঁ, আপনি খুব ডেলিভারিটলি দেখবেন এই যে 6ই আগস্টের পরে জামাতের লোকজন বলা শুরু করলো যে আমরা এক ফেসিস্টকে বিদায় করে আরেক ফেসিস্টকে আনতে চাই না। উনি ফেসিস্টদের অনেক লক্ষণ নমুনা বললেন, কিন্তু তখন তো বিএনপি ক্ষমতাই নেই, বিএনপি কিভাবে ফেসিস্ট হবে? বরং আমি বলতে পারি যে জামাত বিএনপিকে ফেসিস্ট হতে প্রভোগ করছে কিনা, উস্কানি দিচ্ছে কিনা। জামাত হয়তো বা চিন্তা করছে যে এই রাজনৈতিক স্টেবিলিটি জামাতের পছন্দ হচ্ছে না। কারণ ঐতিহাসিকভাবে যদি জামাতের রাজনীতি বিবেচনা করেন, জামাত সবসময় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, মোমেন্টামটা ধরতে পারেনি। 47-এর দেশ বিভাগের বিরোধিতা করেছে, 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছে, 86-র নির্বাচনে তারা এরশাদের সঙ্গে গিয়েছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা বলে বটে 91-এ তারা সমর্থন দিয়ে সরকারকে, বিএনপিকে ক্ষমতায় এনেছে, আবার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলে তো 170 দিন হরতাল করছে না? 96 আওয়ামী লীগের, হ্যাঁ সেটাই তো বলছি, 96 আওয়ামী লীগের সঙ্গে হাত মিলে নির্বাচন করছে না। আমি আপনার অনুষ্ঠানে আরেকদিন বলে গিয়েছিলাম, বাংলাদেশে যে ফেসিবাদের সূচনা, আওয়ামী ফেসিবাদের সূচনা, সেটা সূচনা 96 সালে হয়েছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়েছে। আপনি যদি বিষয়টা রাজনীতির বাইরে থেকে একজন নিরপেক্ষ দর্শক হিসেবে বিবেচনা করেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলো কিভাবে? 96 নির্বাচনেই তো। কিন্তু 96-তে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও, যেটা কিনা বিএনপি জামায়াত সহ সবারই লক্ষ্য ছিল, কিংবা তারা এখনো এটা পছন্দ করছে নির্বাচনের জন্য, সেটাও তো হয়েছে না। তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে, কিন্তু সেইটা তো বিএনপি মেনে নিয়েছে শেষ পর্যন্ত। কিন্তু আপনার
এই যে সবসময় যে জামাতের যে জনগণের বিপক্ষে বা জামাতের রাজনীতির একটা লক্ষ্য হতে পারে, যেহেতু 71 সালে তাদের একটা ভূমিকা আছে স্বাধীনতার বিরোধিতা, সবসময় তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আপনার আওয়ামী লীগের দিক থেকে কোনো একটা রিকগনিশন পাওয়া যায় কিনা বা লেজিটিমেসি পাওয়া যায় কিনা। কারণ দেখেন হিস্টোরিক্যালি আপনি দেখেন পয়েন্টগুলিতে তারা সবসময় আওয়ামী লীগের সঙ্গে ঘেসে। বা 2008-এর নির্বাচনের যে রিজভী ভাইয়ের যে কথাটা বললেন যে 8-এর নির্বাচনে ওই সময় যারা আমরা ঢাকায় গণমাধ্যমে কাজ করেছি আমরা সবাই জানি জামাতের পীড়াপিড়িতে সেই নির্বাচনে যেতে জোট বাধ্য হয়েছিল। কারণ কি, জামাত হয়তো বা চিন্তা করেছিল যে ওই সময় তো আসলে আপনি এক ধরনের অস্বস্তিকর একটা পরিবেশে নির্বাচন হচ্ছিল, অন্তর্বর্তীকাল এবং তৎকালীন মূলত তখন বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকেই গ্রেফতার করা হয়েছে, জামাতের কাউকে গ্রেফতার করা হয় নাই। এবং তারা তখন বলার চেষ্টা করলেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন যে আমাদের কারো বিরুদ্ধে দুর্নীতি নাই, দুর্নীতির যদি সুযোগ থাকতো তাহলে আমাদেরকে অ্যারেস্ট করতো। কিন্তু আমি যেটা বললাম যে এরা যে রাজনীতির মোমেন্টামটা বুঝতে পারে না, জামাতের মূল প্রবলেম হচ্ছে এরা পলিটিক্স বোঝে না, একটা সত্য কথা। তারা বুঝতে পারে নাই এই অন্তর্বর্তী ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমাদেরকে গ্রেফতার করছে না বটে, কিন্তু তাদের জন্য যে ফাঁসির দড়ি তৈরি হচ্ছে এটা তারা বুঝতে পারে নাই। তারা ওইটাতেই খুশি হয়ে গেছে যে আমাদেরকে অ্যারেস্ট করছে না। 2008-এর নির্বাচনের ইমিডিয়েট কুফল তো জামাত পাইছে না। আপনি রাজনৈতিক জায়গা থেকে যদি বিবেচনা করেন, জামাতের প্রবলেমটা হচ্ছে তারা রাজনীতিটা বোঝে না, যেই কারণে এই 2024-এর 5ই আগস্টের পরে তারা একই আচরণ শুরু করছে। এখন তো আসলে আপনি আমাকে বুঝান, আমাদের দেশে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয় সুবিধা হবে কার? পতিত ফ্যাসিস্টদের সুবিধা হবে। কিন্তু সেই জায়গায় জামাত মরিয়া হয়ে গিয়েছে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। উনি যেটা বলেছেন যে জামাতের লোকজনের উপর বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন হামলা করছে। কেন করছে? কারণ তারা তো প্রভোগ করছে বিএনপিকে উস্কানি দিচ্ছে, এমন পর্যায়ে কথাবার্তা বলছে যেন বিএনপি হামলা করে। এখন বিএনপির লোকজন তার সব ফেরেস্তা না। জামাত যেমন দাবি করে সৎ ও মেধাবীদের দল, তারপরে সৎ লোকদের দেখি বিভিন্ন ভিডিও টিডিও ধরা পড়ে, হ্যাঁ, নানা কীর্তিকলাপ সামনে চলে আসে। তো এইখানে ধরেন বিএনপি তো এরকম শত মেধাবীদের দল না তাদের ভাষায়। তখন তাদেরকে যখন আপনি উস্কানি দিবেন তাদের থেকে তো রিয়েকশন আসবে, এটা জামাত জানে, পরিকল্পিতভাবেই করছে তারা। এই যখন আপনার রিয়েকশনটা আসবে তখন কী হবে? অস্থিরতা তৈরি হবে। জামাত হয়তো বা মনে করে এই অস্থিরতা তৈরি হলে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, তারা ক্ষমতায় যেতে পারবে। নো, তারা আবার ভুলের মধ্যে পড়ছে। তারা একটা মিথ্যা স্বপ্নের মধ্যে পতিত রয়েছে। মধ্যবর্তী ধরেন কোনো কারণে যদি বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এবং মধ্যবর্তী যেটা রাশেদ ডক্টর অলি আহমেদ ওনাকে কোট করে বললেন যে এই জামাত এবং মামুনুল হক এবং এই যে নাহিদ এরা এক হলে 7 দিনের মধ্যে সরকার পড়ে যাবে। আর ভাই আপনি কিসের সরকার ফালাবেন? আপনারা তো 5ই আগস্টের আগে একসঙ্গে আন্দোলন করতেন না, ফ্যাসিস্ট বিরোধী লড়াই করছেন না। এখন বিএনপি রাষ্ট্র পরিচালনায় কি কি ভুল করছে ওগুলো সমালোচনা করেন, পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করেন। সেই নির্বাচনে জনগণ ডিসাইড করবে কাকে ভোট দিবে। বিএনপি যদি যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে বিএনপিকে ভোট দিবে না, সমস্যা নেই তো কোনো। তাহলে তো ওনারা তো সেই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে না, তারা তো শেখ হাসিনার কায়দায় কথা বলছেন। 91 সালে আপনার নির্বাচনে হারার পরে শেখ হাসিনা বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং একদিনের সরকারকে শান্তিতে থাকতে দিবে না। 2001-এ বলেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং শুরু থেকেই সরকারকে একটা মানে কি বলবো যে অস্থির অবস্থায় রাখা, একটা সমালোচনার মুখে রাখা। সমালোচনা করবেন কিন্তু সেটা কি আপনি পজিটিভ সমালোচনা করে ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করবেন। কিন্তু এইখানে ওনারা যেভাবে হুমকি দমকি দিচ্ছেন, ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে সরকার ফেলে দিব, এই করব ওই করব, এগুলা তো আসলে রাজনৈতিক অস্থিরতাটাকে তারা আবার আমার মনে হচ্ছে ডেকে আনছেন। তারা মনে করছেন যে তাদের মনে হয়তো একটা স্বপ্ন জাগতে পারে যে ঠিক আছে বিএনপি ফেল করলে বাংলাদেশে যেহেতু এখন অন্য কোনো বড় রাজনৈতিক দল নাই আমরা এই ক্ষমতায় চলে আসব। কিন্তু যদি না আসেন, রাজনীতিতে তো সুনিশ্চিত কথা বলে কিছু নাই, কিন্তু যদি না আসে সুযোগ নিবে কারা? পতিত ফ্যাসিস্টরা। এই ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমার মনে হয় জামাত তাই করছে। মারুফ ভাই আপনাকে ধন্যবাদ। রাশেদ ভাই, মারুফ ভাইয়ের কথা দিয়ে আপনাকে একটু জানতে চাই, এই যে ভাই একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে জামায়াত ইসলামী যেভাবে রাজনীতি করছে, রাজনীতির সুযোগ আওয়ামী লীগ কিংবা পতিত ফ্যাসিস্টরা নিতে পারে। এবং আমরা কিন্তু দেখছি গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন ধরনের বোমা বিস্ফোরণ কিংবা বোমা পাওয়া, অথবা আজকে সাভারে যেটা হয়েছে, সাভারে একটা বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা সহ আমরা দেখেছি যে কিছু গোষ্ঠী যারা কিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, মৌলবাদী গোষ্ঠী, তাদের একটা অংশ সেখানে পাওয়া গেছে বলে কিছুটা আমরা শুনেছি। সো এই যে এই মুহূর্তে যদি সরকার এবং বিরোধী দল একে অপরের বিষোদ্গার করতে থাকে রাজনীতির মাঠে, যদি এগুলো নিয়ে
গরম করতে থাকে, তাহলে অন্য যে দলগুলো আছে, শুধু তো আওয়ামী লীগই না, আসলে এখানে আরও ধরনের অ্যাক্টিভিস্ট কিংবা আরও অনেক ধরনের কাজ করার লোকজন আছে, তারা কি আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করা শুরু করেছে কিনা? দেখেন, অবশ্যই আওয়ামী লীগ তো সুযোগ নিতে চেষ্টা করবে, এবং আওয়ামী লীগ আসলে নানান বেশে এক্সট্রিমিস্ট যে গোষ্ঠীগুলো আছে সেগুলোর কোনো ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে? না, আওয়ামী লীগ নানান বেশে আসলে ফিরে আসার চেষ্টা করবে। তারা নিজেরাই কখনো এক্সট্রিমিস্ট হওয়ার চেষ্টা করবে, কখনো জামাতের মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। এই যে সর্বশেষ জামাতের আমিরের নেতৃত্বে সচিবালয়ে যে মাপ সৃষ্টি করা হলো, সেখানে আমরা দেখলাম যে জামাতের আরেকজন এমপিকে তিনি থাপ্পড়ও মারলেন। হয়তো তার কাছে কোনো তথ্য ছিল যে ওই এমপি হয়তো সচিবালয়ে আগুন ধরিয়ে দিবে, বা সচিবালয়ের গেট ভেঙে ঢুকে সেখানে এমন কিছু করবে যেটা আসলে জামাতের রাজনীতির সাথে যায় না। তো নানান ঘটনা আসলে ঘটতে পারে, নানান তথ্যও তার কাছে থাকতে পারে। কেন থাপ্পড় মারলো আমি সেটা জানতে চাই জামাতের আমিরের কাছে। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিবে না, আবার দিল। জামাত ইসলামের পক্ষ থেকে কি বলা হয়েছিল? রাষ্ট্রপতি নির্বাচনে আমরা প্রার্থী দিব না। জামাত যে কিভাবে আসলে দ্বিচারিতা করে, নিজের অবস্থান ধরে রাখতে পারে না, অর্থাৎ জামাতের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করে যে আমি এই কাজটি করছি, এই বক্তব্য দিচ্ছি, এটা কি সঠিক? দেখবেন সকালবেলা জামাত এক কথা বলে, সন্ধ্যাবেলা আর এক কথা। ফজরের নামাজ পড়ে তারা পল্টি নেয়। এই যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো তো, কিন্তু সন্ধ্যায় কি বলেছিল? জামাতের পক্ষ থেকে বলা হলো পিয়ার ছাড়া জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করব না। তো জামাতের দ্বিচারিতা নিয়ে যদি আপনি কথা বলতে যান, তাহলে তো বছরের পর বছর লাগবে, ঘন্টার পর ঘন্টা বলেও শেষ হবে না। কারণ 47 থেকে জামাতের দ্বিচারিতা শুরু হয়েছে। ওই সময় ব্রিটিশদের নগ্ন দালালি করেছে, তারা পাকিস্তান চায়নি। অথচ সেই জামাতের লোকজন এখন বলে পাকিস্তান ছিল জামাতের ইমোশনের নাম। আর যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল, তারা বলছিল যে অখণ্ড পাকিস্তান। যারা পাকিস্তান চাইলো না, তাদের কাছে আবার 71-এর সময় হয়ে গেল ইমোশনের নাম। এখন আবার তারা মানে বলা যায় যে পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তাদের আবার এরশাদ হয়ে গেল ইমোশনের নাম, এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল। এই প্রসঙ্গগুলো মারুফ ভাইও বলেছেন। এক্স্যাক্টলি বলেছে, কিন্তু আমাকে বলতে হবে। এরপরে আওয়ামী লীগ হয়ে গেল জামাতের কাছে ইমোশনের নাম। আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে 170 দিন হরতাল করলো। এরপরে আপনার একসাথে তারা নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা চালালো, যদিও ওই সময় মানুষ সমালোচনা করেছিল, যে কারণে যুগপৎ আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। তো এরকম জামাতের অসংখ্য দ্বিচারিতা। দেখেন, তারা শরিয়া আইন নিয়ে দ্বিচারিতা করছে, বিদেশিদের সাথে বৈঠক করে বলছে আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, তাই না? আর জাতীয় সংসদে এখন বলছে আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। যারা ইসলাম নিয়ে, শরিয়া আইন নিয়ে দ্বিচারিতা করে, তাদের তো বাংলাদেশে রাজনীতি করারই অধিকার দেওয়া উচিত না। হ্যাঁ, আমরা যারা মধ্যমতি রাজনীতি করি, অনেক রাজনৈতিক বাহাস হবে, সমালোচনা হবে, আলোচনা হবে। ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট বিতরণ করা, ইসলামকে নিয়ে এই ধরনের মুনাফিকি করা, শরিয়া আইন কায়েম করবেন? এখন তো বলতেছেন, তাই না? জামাতের সেক্রেটারি জেনারেল তো প্রায়ই বলতেছে শরিয়া আইন কায়েম করতে হবে। কর্নেল অলি আহমেদ তাদের রাষ্ট্রপতি, তিনি তো প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি হতে পারবেন না, হয়তো ছায়া রাষ্ট্রপতি হবেন, ফেসবুকে রাষ্ট্রপতি হবেন। দেখেন, কর্নেল অলি আহমেদ একটি জনসভায় বলেছে যে আমি জামাতের আমিরের সাথে কথা বলেছি, জামাতের আমির আমাকে বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন নয়, তারা সংবিধান অনুযায়ী দেশ চালাবে। তার মানে কি? তার মানে শরিয়া আইন নিয়ে জামাত ইসলাম মুনাফিকি করছে, এবং এই কথা বলেছে কর্নেল অলি আহমেদ। তার বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, এবার আমি আমাদের রাসেল ভাইয়ের কিছু বক্তব্যের উত্তর দিতে চাই। দেখেন, তিনি বললেন যে বিএনপির এমপিদের ফেসবুকের পোস্ট দেখে আছেন। আচ্ছা, বিএনপির যে এমপির কথা বললেন, বিএনপির ওই এমপি তো যারা এ ধরনের অপরাধ করছে, দেখেন বাংলাদেশে খুন হয়, ধর্ষণ হয়, অপকর্ম হয়, চুরি হয়, রাহাজানি হয়, এগুলো কি শুধুমাত্র বিএনপির নেতারা করে? জামাতের নেতারা করে না? সাম্প্রতিককালে জামাতের এমপিদের কর্মকাণ্ড, শিবিরের নেতাদের কর্মকাণ্ড, মেয়ের নামে অনুদানের লিস্টে মেয়ের নাম রাখা, চালের কার্ড নিয়ে প্রতারণা করা, এরকম বলতে গেলে অনেক সময় লাগবে, কমই বলি। এখন বিএনপির এমপি তো নিজ দলের কর্মীদেরকে বা যারা এই ধরনের অন্যায় করছে সতর্ক করেছে বা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আপনাদের সবথেকে বড় বিখ্যাত আইনজীবী, বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে যারা মানে জামাতের লোকজন যাকে দাবি করে, সেই শিশির মনির দেখেন কিভাবে শিরকি করলো, রোজা এবং পূজা এক। তিনি আবরারের খুনিদের আইনজীবী হলেন, তার বিরুদ্ধে জামাত কোনো ব্যবস্থা নিয়েছে? উল্টো তাকে নমিনেশন দিয়ে পুরস্কার করেছে। তার মানে কি? আপনার দলের কর্মীরা অপরাধ করলে
আপনি সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। দেখেন জামাতের সাবেক একজন নেতা এখন অন্য আরেকটি দল করে, গতকাল নিয়েছে সাতক্ষীরার এমপিকে তো দল আসবো, থেকে বহিষ্কার করেছে। গতকাল তার সাথে গত কয়েকদিন আগে একটি টকশোতে ছিলাম, সে আমাকে বলছে জামাত এই প্রথম, জামাত এবং শিবিরের মধ্যে অসংখ্য নেতাকর্মী অপকর্ম করে, এই প্রথম একটা ব্যবস্থা নিয়েছে, বাকি যাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নিয়েছে নামগুলো প্রকাশ করুক। করে না কেন? কারণ দেখা যাবে জামাত এবং শিবিরের মধ্যে এরকম অসংখ্য হাজারো নেতাকর্মী রয়েছে যারা অপকর্ম করেছে। এখন আপনাদের দলের কেউ যখন কোনো একজন নারীর সাথে পরকীয়া করে আপনারা অভ্যন্তরীণ বিচার করে বিয়ে পড়িয়ে দেন, তাই না? এগুলো আপনারা সামনে আনেন না। এই যে আপনার একজন এমপি, সে একজন নাবালিকার সাথে এই ধরনের ঘটনা ঘটাইলো, মিথ্যাচার করাইলো মেয়ের বাবাকে দিয়ে, এমনকি তার নিজের সহধর্মিণীকে দিয়ে, আপনারা বলছেন যে দাবি জানিয়েছেন। কেন আপনারা পদত্যাগপত্র রেডি করে তার স্বাক্ষরটা নিয়ে আপনারা জমা দিতে পারেন নাই? তার মানে কি আপনারা নাম ওয়াস্তে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেন? যদি আপনি এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি যে শরিয়া আইন নিয়ে কথা বললেন, তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বললেন আমরা কোথায় বলেছি শরিয়া আইন কায়েম করব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কারণ আপনাদের গঠনতন্ত্রে লেখা আছে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, অথচ নির্বাচন ইস্তেহারে কেন লেখেন নাই? নির্বাচন ইস্তেহারে কেন বাদ দিয়েছেন? যেখানে গঠনতন্ত্রে বলছেন যে শরিয়া আইন কায়েম করবেন, সেখানে নির্বাচন ইস্তেহারে আপনারা এটা লিখেন নাই। আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? শিশির মন্দিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আচ্ছা, এরপরে উনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য, জামাতের রাজনৈতিক দেউলিয়াত্ব এত নিম্ন পর্যায়ে গিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য দিয়ে উদাহরণ দিতে হয়। শেখ হাসিনা বলেছিল যে বিএনপির লোকজন নাকি আমাদের পায়ে ধরেছে। আপনারা কি তাহলে শেখ হাসিনার ওই বক্তব্যকে স্বীকার করছেন? তাহলে শেখ হাসিনা যে বলছে যে আমি কোনো অন্যায় করি না, অপরাধ করি না, এইটা কেন কোটেশন দিচ্ছেন? জি রাশিদ ভাই, আমাদের সময় শেষ হয়ে শেষ করে আমাকে 2 মিনিট সময় দেন। 1 মিনিটে শেষ। এরপরে আজকে দেখলাম জামাতের আরেকজন এমপি মাসুদ সাইদি, তিনি ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের একটি বক্তব্য তিনি প্রচার করেছেন। এরপর রুমিন ফারহানা আপা সেটা শেয়ার করেছেন। তার মানে কি আজকে যারা স্বতন্ত্র এমপি রয়েছে, যারা জামাতের এমপি রয়েছে, যারা আসলে আপনার মানে জামাত জোটের এমপি রয়েছে, তারা এখন ভারতীয় সাংবাদিকদের বক্তব্যকে প্রচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই ভারতীয় সাংবাদিক যে বিষোদ্গার করেছে আজকে, তার মানে কি? তার মানে আমি মনে করি যে একটা কথা আছে না, যে ভারত যার সমালোচনা করে সে সঠিক পথে আছে। আমাদের ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে যে কাণ্ডটা ভারত ঘটালো, তাকে একসময় বলা হতো যে তিনি ভারতপন্থী। তার মানে কি যে ভারতপন্থী হবে তার বিরুদ্ধে কি আসলে ভারত এ ধরনের ব্যবস্থা গ্রহণ করে বা এ ধরনের যেটি ঘটিয়েছে ন্যাক্কারজনক? ঠিক একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনারা নানান ধরনের কটাক্ষ করেন আর ভারতীয় সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলেছে, তার মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক পথে আছে। আচ্ছা, এরপরে তিনি বললেন যে একটা ছেলে এক চোখ হারিয়েছে, দ্য ডিসেন্ট, তারা সেখানে দেখিয়েছে। না, আমাকে 1 মিনিটে শেষ করি। দেখেন দ্য ডিসেন্ট যে আপনার ইয়েটা প্রকাশ করেছে, সেখানে বলছে যে ছবি সার্জিস আলম শো তারা প্রকাশ করছে যে ছাত্র দলের একজন নেতা তাকে মারতেছে, এটা ভুয়া ছবি। তার মানে কি ওই ছেলে অবশ্যই তার চোখে যে আঘাত লেগেছে, এর জন্য আমরা মনে করি যে আমরা অবশ্যই মনে করি এই ঘটনার তদন্ত হওয়া দরকার। এখনো পর্যন্ত কে এই ঘটনা ঘটিয়েছে, কোথায় ঘটেছে, এটা কোন ছবি, ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত এনসিবি বা জামাত দেখাইতে পারে নাই। তারা শুধুমাত্র প্রত্যেকটা টক শোতে এসে প্রত্যেকটা আলোচনায় বলছে একটা ছেলে চোখ হারিয়েছে। আচ্ছা, বালুর ট্রাকের কথা বলে শেষ করি ভাই, এভাবে না বালুর ট্রাকের এটা বলে শেষ করি, না বালুর ট্রাকের এটা বলে শেষ করব। দেখেন তিনি বললেন যে মানে ওই যে সময় আসলে আওয়ামী লীগ বালুর ট্রাক বসিয়েছিল, তাই না, বিএনপির পার্টি অফিসের সামনে। আচ্ছা, ওই সময় ধরলাম যে বিএনপি কেউ প্রতিবাদ করে নাই, আপনাদের মগবাজার কার্যালয়ে একটা তালা ঝুলেছিল, আপনারা বলছেন যে আপনারা গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড, তাহলে ওই তালাটা কেন আপনারা খুলতে জাননি? ওই সময় তো রুহুল কবির রিজভী ভাই তিনি কম মানুষ নিয়ে হলো প্রতিবাদ করেছে, মানে আমরা দুই আলোচকের অনেকগুলো টপিক কিন্তু আমার কাছে আসছে, এখন একতরফা টক শো শেষ করে আপনি শুরু করেন। আমাকে যে সুযোগ না দেন, মল্লিক ভাই বলেছেন, না আমি সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, এখন রাশেদ ভাই একই কথা বলেছেন, জামাতের আমি শেখ হাসিনার ভাষার কথা বলছেন, দুইজনের আলোচনা কিন্তু একরকম, কারণ আমাকে তো ডিফেন্স করার সুযোগ দিতে হবে, নাহলে একতরফা হয়ে যাবে, একতরফা হয়ে যাবে। ভাই তো রাজনীতি বিশেষজ্ঞ, ভাই তো রাজনীতি বিশেষজ্ঞ, আমি রাজনীতি বিশেষজ্ঞ, আমি আমার পেশা হিসেবে আসছি। দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন উনি বলেছেন উনি 90 আমি জন্মগ্রহণ করেছি কিনা আমাকে জিজ্ঞেস করলেন, 90-তে ওনার বয়স ছিল, ওনারা দেখেছেন যে 90 নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। আমি সাথে সাথে ওনার সেম জিনিসটা, কারণ যেহেতু ওনার মাঝখানের কথা ইন্টারফেয়ার করা ঠিক হবে না, আমি বলেছি, আমি অস্বীকার করি, আমি বলেছি একজন তিন জোরে যে রূপরেখা, তিন জোরে রূপরেখার মধ্যে বেগম জিয়া একজন, আমি বলেছি। আমি আসি এরপরে, আমরা তো ইতিহাস কি, আমরা ইতিহাস থেকে ইতিহাস দেখি, আমরা তো সরাসরি করার সুযোগ নেই। আমি সাথে সাথে করলাম যে 90-এর আন্দোলনের কার নেতৃত্ব হয়েছে, সাথে সাথে আমি
আমি কোটের আনকোট করে বলছি, 1990 সালে ঐতিহাসিক স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তির নেতৃত্ব হয়নি, বরং এটি তৎকালীন প্রধান রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সম্মিলিত সংগ্রাম। এটা কার রেফারেন্স দিচ্ছেন? আমি Google থেকে? সরাসরি গুগলে করেছি, আচ্ছা। সরাসরি কোথায় আছে এটা? সরাসরি আপনি গুগল সার্চ করেন, এখন সার্চ করেন, আপনি এখন সার্চ করেন, ভাই, এখন বলেন। সার্চ করেন, আমাকে একটু আপনি বলতে দিন। এটা ইতিহাস 3 জোটের রূপরেখা আমরা সবাই জানি, সব বইতে লেখা আছে 3 জোটের রূপরেখা। আমি ইন্টারফেয়ার করি না, আমাকে ইন্টারফেয়ার করে সুযোগ দিন। এখন কথা হচ্ছে ইতিহাস কিভাবে পরিবর্তন হয়? 2 বছর যায় না জুলাইয়ের ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে। জুলাইয়ের ইতিহাস আপনার প্রথম ঘোষককে ওনারা বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব উনি দেশে ছিলেন না, উনি ঘোষক হয়ে গেছেন। আমি শেষ করে ইন্টারফেয়ার করবেন না, আমি শেষ করে ইন্টারফেয়ার করবেন না, না, প্লিজ। বলেন, বলেন। আমি আপনার সাথে প্রত্যেকটা কথা ইন্টারফেয়ার করতে পারতাম। দেখেন বলেন। এখন আবু সাইদের মতো ব্যক্তি ডকুমেন্টে তার নেই, সে উদাও হয়ে গেছে। না, বৈষম্য সেখানে বিরোধী তো আন্দোলন মানে অবশ্যই ছিল। শহীদ জিয়াকে ক্ষমা রাখা চেয়েছে তো, হয়নি। বড় ক্ষমা চেয়েছে, তার মানে কোথায় ইতিহাস তো চেঞ্জ হয়ে গেছে মাত্র 2 বছর। এখন গরম না, গরম আবু ইতিহাস, সাইদ কিন্তু ছিল, আমি ছিলেন, দেখেছি। গরম গরম ইতিহাস, ছোট করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলন আপনি ছিটে ফোটো আপনি পাবেন না। এই আন্দোলন আমাদের রাষ্ট্রপতি ক্ষমা চেয়েছেন কেন? বলেছেন না যে আমরা এটা দুঃখ প্রকাশ করছি, তার মানে কিছু তো করেছেন আপনারা। তার মানে ইতিহাস তো আমরা দেখেছি কিভাবে পরিবর্তন হয়। তারপরে ভাই বললেন যে জামাত পলিটিক্স বুঝে না। হ্যাঁ, জামাত পলিটিক্স বুঝে না। 1991 সালে প্রথম ক্ষমতার স্বাদ, জামাত কোনো স্বার্থবিহীন যখন একক ক্ষমতা আসতে পারছে না বেগম জিয়াকে সেই স্বাদটা সুযোগ করে দিয়েছিলেন। সেদিন একটা কমিটমেন্ট, 3 জোটের রূপরেখার একটা কমিটমেন্ট ছিল। সে কমিটমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করা সংবিধানে। সেদিন তত্ত্বাবধায়ক সরকার এই ক্ষমতা আসার পর সেটি অস্বীকার করেছে। সেদিন এই ছিল যে নির্বাহী ব্যক্তি বিচার বিভাগ আলাদা করা একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অস্বীকার করেছিল। এই জন্যই জামায়াত হচ্ছে আওয়ামী লীগের সাথে পরবর্তীতে যুক্ত আন্দোলন করেছে, জোটে যায়নি, একসাথে আন্দোলন করেছে। এর আগে 91 জামাত যেভাবে আন্দোলন করেছে, সব কোনো জোটে না গিয়ে একসাথে আন্দোলন করেছে, 96 আন্দোলন ভাই, করেছে। এক বাক্যে একটু বলবেন, পরবর্তীতে জামায়াতকে আমি একটু আওয়ামী শেষ লীগের করি। রিকগনিশনের আমাকে চেষ্টা একটু সুযোগ করেন। করে না, দিতে আমাদের হবে। 1 মিনিট না, সময় না, আছে। আমাকে আমি তো যদি সময়ের আপনি বেশি defend যেতে করার পারবো সুযোগ না, দেন, সময় তো শেষ হয়ে যাবে। ডিফেন্ড করার সুযোগ না দেয় তাহলে এই আলটিমেটলি একতরফা হয়ে যাবে। এখন আমি তো চেষ্টা করেছি আপনাকে বলতে একতরফা দেবো। হয়ে যাবে, আপনি একতরফা একটু হয়ে শেষ যাবে। করতে হবে, তোমাদের সময়ের তো তাহলে ঘাটতি আছে। 91-তে প্রথম তারপরে বারে অনেক বলেছে। এই বলে যে স্বৈর শাসকের এইটা শুরু হয়েছে, শেখ হাসিনার সুযোগটা করে দিয়েছে কে? আপনি কে এম হাসানের বয়স বাড়িয়ে আপনি সুযোগ করে দিয়েছিলেন সেদিন। আপনি 2 বছর কে এম হাসান ছিলেন বিএনপির আইন বিষয় সম্পাদক, তখন তো আপনি জামাত তাকে জোটে তত্ত্বাবধায়ক ছিল, সরকারের বের হয়ে প্রধান যায় নাই বানানোর জন্য, কেন? তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিত্ব প্রধান ছাড়ে বানানোর নাই জন্য কেন? না শুরু হয়েছে, আপনি তো বললেন বিএনপি সেদিন যে জামাতের ভুল কারণে করছে। হয়েছে, জামাতের কারণে হয়েছে। না, না, বিএনপি তাহলে যে দেখেন, ভুল করছে, আমি- জামাত সেই জোট থেকে বের হয়ে যায় নাই কেন? আপনার- ক্ষমতার লোভের কারণে? আমি আসি তো, আমি আসি। তাহলে আপনার সেদিন আপনি কে এম হাসানের বয়সটা বাড়ানোর কারণে সুযোগটা তৈরি করে দিয়েছেন। তারপর দেখেন আমার এই আপনারা রাশেদ ভাই, ছিলেন, এটার জন্য আপনাদের রাশেদ ভাই, দায় হ্যাঁ, আছে। বোথ আর টেক দ্য লায়াবিলিটি, হ্যাঁ, প্রত্যেকে তাহলে নিবে, প্রত্যেকে নিবে, তাহলে BNP প্রত্যেকে নিবে। সুযোগ তৈরি করে দিচ্ছে, এবার আওয়ামী লীগকে দেখেন, ফিরিয়ে আনার। এবার এখন সুযোগ এবার তৈরি করে দেখেন, দিচ্ছে আমাকে না। এক এবার মিনিট দেখেন, সময় এবার দিন। দেখেন, আমি আর এবার সময় দেখেন। দিতে পারছি না, আমার শেষ করতে হচ্ছে। রাসেল ভাই, আমি আরবে আপনার কাছে দুঃখ প্রকাশ এক করছি। মিনিট আমি শেষ করে আমাদের নেই। আসলে আপনি জাস্ট 10 সেকেন্ডে যদি 10 কিছু বলেন। সেকেন্ডে একটা কথা বলি। উনি গুগলের রেফারেন্স দিচ্ছেন আর আমরা নিজেরা সাক্ষী। ChatGPT আরে ভাই, আমি 90 এর ইতিহাসে দিয়ে দিলাম আন্দোলনে- আপনাকে। 90 এর ইতিহাসের বইসহ আন্দোলনে- দিয়ে দিলাম। অনেক 90 ধন্যবাদ এর মারুফ ভাই, অনেক আন্দোলনে ধন্যবাদ আমি রাশেদ স্কুল ভাই এবং ছাত্র রাসেল ছিলাম, ভাই, আপনাদের দুজনকে রাজপথে আমি ধন্যবাদ। ছিলাম। আমরা একটু সময় পাওয়া গেলে আমরা অনেক কথা শুনতে পারতাম, বলতে পারতাম। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকে সম্পাদকীয়তা। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।